কাজী অফিসের সামনে প্রাণপ্রিয় বান্ধবী আর প্রিয় মানুষকে আলীর অনবরত অবস্থায় দেখে হাত থেকে ফুচকার প্লেট খসে পড়ল কহনোর। বিষয়টি বুঝতে কিঞ্চিৎ কাল সময় নিল তার থমকে থাকা মস্তিষ্ক। বুঝে উঠতেই মুহূর্তেই সারা পৃথিবী ঘূর্ণিপাকের ন্যায় ঘুরিয়ে উঠল তার। দুজনের গলায় বুঝছে গোলাপ ফুলের মালা, হয়তো সদ্য বিয়ে করে বের হয়েছে। চারপাশে সবকিছু আবছা হয়ে এলো কহনোর। মাথাটা মৌমাছির ন্যায় ভনভন করে ঘুরে উঠল। তাদের দিকে পা বাড়াতেই তার পদযুগল থেকে গেল তাদের সাথে কথা বলা মানুষটিকে দেখে। ব্যক্তিটিকে দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার বড় ভাই এই মানুষ দুটোকে হেসে হেসে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। কহন নিজের ভারসাম্যটুকু হারিয়ে বসল। শরীর ভেঙে আসতে পাশে থাকা পোস্ট ল্যাম্প এক হাতে আঁকড়ে ধরল। এই পরিস্থিতিতে তার কি করা উচিত বোধগম্য হলো না। কহন কিছুক্ষণ নির্বাক হয়ে স্থানে দাঁড়িয়ে রইল। চোখের সামনে দৃশ্যটা বারবার ঝাপসা হয়ে আসছে, তবু চোখ জোড়া সরাতে ব্যর্থ হচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে এসেছে। এতদিন যাদের নিজের পৃথিবী বলে জেনেছে তাদের দুজনকে আজ পাশাপাশি দাঁড়িয়ে দেখে যেন বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। মনে হলো একটু পরে হয়তো সবকিছু আগের মতো হয়ে যাবে। মহুয়া ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলবে স্বপ্নে ভূত দেখেছে সে, কিন্তু বাস্তবতা বড় নির্মম। আহানের গলায় ঝুলে থাকা ফুলের মালা আর মহুয়ার মুখের হাসি তার শেষ আশাটুকু নিভিয়ে দিল। দাঁড়িয়ে থাকার মতো আর শক্তি অবশিষ্ট রইল না তার। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল সে। ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছু বলার মতো কোনো শব্দই বের হলো না। কাঁপা কাঁপা হাতে ফুচকার বিল চুকিয়ে রিকশা দাঁড় করিয়ে তাতে চড়ে বসল। আখি জোড়ায় অশ্র এসে ভিড় জমছে। মুখে হাত দিয়ে হু করে ডুকরে কেঁদে উঠল। রাস্তার যানবাহনের শব্দ ধিমি হয়ে গেল। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বারবার বুকের পাঁজরে এসে আটকে যাচ্ছে। জীবন এমন এক মোড়ে এসে তাকে দাঁড় করিয়েছে যা তার পাঁজর পূর্ণ বিচরণ করে দিয়েছে। চোখের পাতায় বারবার ওই তিনটি মানুষের হাস্যোজ্জ্বল মুখ ভেসে উঠেছে। মা বাবা যাওয়ার পর পরিবার বলতে দাদা ছাড়া কেউ নেই। আর সে দাদা এক মুহূর্তে পর হয়ে গেল। দাদার পর আর জীবনের এক শোক হয়ে জড়িয়েছে মহুয়া আর আহান। তারাই আজ তার বিশ্বাসকে পদদলিত করেছে। কিছুক্ষণ পূর্বে অহন টিউশন করিয়ে ফিরছিল। রাস্তার ধারে ফুচকা দেখে দাঁড়িয়েছিল। ফুচকা তার বরাবরই প্রিয়। তাকে বাড়ি ফিরতে হলে কাজী অফিস পার করে আসতে হয়। সেই সুবাদে সে ওই জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। কিন্তু এমন এক নিকৃষ্টতর সত্যর সাক্ষী হবে তা সে দুঃখ স্বপ্নেও চিন্তা করেনি। হেঁচকি তুলে তুলে কেঁদে চলছে কহন। মুখে দুহাত শক্ত করে ধরে আছে। দাঁত দিয়ে হাতের পিঠ কামড়ে কান্না আটকানোর যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। সামান্যটুকু পথ আজ বহুদীর্ঘ মনে হচ্ছে। রিকশার
চাকার প্রতিটি ঘনের সাথে তার ভেতরে শক্তি ফুঁপিয়ে আসছে। চারপাশে এত মানুষ, এত শব্দ, তবু নিজেকে অসম্ভব একা মনে হচ্ছে তার। চোখের পানি মুছতে মুছতে শুধু আপন মানুষগুলো কথাই ভেবে চলেছে। সেই পরিচিত ঘর, সেই পরিচিত মানুষগুলো, সবকিছুই তো তার নিজের ছিল। অথচ আজ সেই নিজের জায়গাতেই ফিরতে তার বুক কেঁপে উঠছে। রিক্সা এসে বাড়ির সামনে থাকতেই কখন ব্যাগ হাতে টাকা বের করে রিক্সাওয়ালার হাতে দিয়ে ছুটে গেল বাড়ির দিকে। রিক্সাওয়ালা বাকি টাকা নেওয়ার জন্য হাঁক ছাড়লেও সে আওয়াজ তার কান অব্দি পৌঁছালো না। বাড়িতে ঢুকে সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। গুমোট কক্ষে উচ্চস্বরে কেঁদে উঠল, হে খোদা, হে আমার রব, কেন হলো এমনটা আমার সাথে? আমি কি গুনাহ করেছিলাম যে যার শাস্তি এত জঘন্যভাবে পেলাম? কোনো এত নিষ্ঠুরতম অন্যায় হলো আমার সাথে? কেন আমি প্রিয় মানুষদের দ্বারা এভাবে প্রতারিত হলাম? দূরের কারোর প্রতারণা তো সহ্য করা যায়, কিন্তু কাছের মানুষদের প্রতারণা কিভাবে সহ্য করব আমি? এত বড় প্রতারণা কেন হলো আমার সাথে? আমি কিভাবে বিচার চাই? কার বিচারই বা চাইব আমি? তাদের তিনজনকে যে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, হৃদয়ে স্থান দেওয়া মানুষদের বিচার কিভাবে চাইব আমি? তাদের শাস্তির কামনা কিভাবে করব আমি? আমার হৃদয় যে ক্ষত বিক্ষত হয়ে দিয়েছে, এমন এক পরিস্থিতি কেন সৃষ্টি করলে? আজহারি করতে করতে কখন দু হাতে মাথার চুল খামচে ধরল। আমি যে আর পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে। এসব দেখার আগে কেন মরণ হলো না আমার? আম্মু আব্বুর সাথে সেদিন কেন চলে গেলাম এই দুনিয়া ছেড়ে? চলে আমার বুকে বা পাশে যেন বুকে ব্যথা করছে। কার সাথে উপশ্রম চাইব আমি? তার কান্নার প্রতি শব্দ দেয়ালে বাড়ি খেয়ে তার কাছে ফিরে আসছে। বাইরের আকাশটাও কালো মেঘে ছেয়ে গেল। চারপাশ অন্ধকার ছাপিয়ে ঝলমলিয়ে বৃষ্টি নামলো। আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলকানি সাহিত্য বিকট শব্দে বাজ পড়ছে। প্রকৃত যেন এক প্রতারিত নারীর কণ্ঠে নিজেকে উজাড় করে দিয়েছে। কতটা সময় যে এইভাবে কেটে গেল তাও অজানায় রয়ে গেল। সময়ের হিসাব কখন হারিয়ে ফেলেছে। কান্নায় নিমজ্জিত রমণীয় কান্নার বেগ কমে এসেছে বহুক্ষণ আগে। চোখের পানিও হয়তো ফুরিয়েছে। কতক্ষণ কেঁদেছে। একবার একই কথাগুলো মনে মনে বলেছে, তারও কোনো হিসেব নেই। বুকের ভেতরে ভারটুকু আরো ভারী হয়ে উঠেছে। বরং কান্না থেকে যাওয়ার পর শূন্যতা আরো স্পষ্ট হয়ে উঠল। কখন কত সময় এইভাবে বসে রইল। চারপাশের নীরবতা তাকে আরো বেশি অসহায় করে তুলেছে। বাইরে বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি মিলিয়ে তার পাশের ব্যথাটুকু আরো বিকট করে তুলেছে। হাঁটু মুড়ে মাথা, হাঁটুর সাথে ঠকিয়ে রাখা কোমল তনুখানা থেকে ফোটানো তোড়ে ঝক্কার তুলে কেঁদে উঠেছে। বদ্ধক্ষোভে কাঁপানোর শব্দ দেওয়ার সাথে বাড়ি খেয়ে প্রতিবর্তিত হচ্ছে। কখন ধীরে ধীরে নুয়ে রাখা মাথা তুলল।
কান্নার ফলে আঁখি দুটো লাল হয়ে ফুলে উঠেছে। পরিবারটির রমণীয় চুল উস্কো খুস্কো হয়ে দাঁড়িয়ে আছে। আঁখির কোণে অস্ত্র শুকিয়ে কাঠ হয়েছে। কখন নিজেকে ধীর করে ভঙ্গুর তনুখানা টেনে খিচড়ে উঠে দাঁড়ালো। কাসিমের ন্যায় ধীর পদক্ষেপে হেসে আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার নিজের তীক্ষ্ণ প্রতিনব্ধ পরোক্ষ করে খিলখিলিয়ে হেসে উঠল। বন্ধ ঘরে তা অস্থির ঘনীভূত ছায়া মনে হলো। কেউ দেখা মাত্রই বলবে হয়তো তার উপর কোনো অশরীরী ভর জমিয়েছে। তার হাসার তালে তার অম্ভুর তনুখানাও দুলে উঠল আলতো করে। নিজের প্রতি বিস্ময়ে স্পষ্ট করে ফিসফিসিয়ে উচ্চারণ করল, বিশ্বাস, ভালোবাসা, বন্ধুত্ব, এই তিনটিতেই তো জীবনের ধারা, আর আমি এই তিনটিতেই ঠকে গেলাম খুব বাজেভাবে। বেঁচে থেকেও জাহান্নাম ভ্রমণ করেছি। আপন মানুষদের বিশ্বাসঘাতকতা খুব বাজেভাবে আঘাত হানে মনে। দর্পণ থেকে হাত সরিয়ে পঙ্গু পায়ে ওয়াশরুমে এগিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এলো। এগিয়ে গিয়ে আলমারি খুলে কিছু প্রয়োজনীয় কাগজপত্রের সাথে কয়েকটি কাপড় ব্যাগ ভরে নিয়ে দাঁড়িয়ে নিজের হাতে গোছানো কক্ষে চোখ বুলালো। দরজার হাতল স্পষ্ট করতে গিয়েও তার হাত থেমে গেল। এই ঘর, এই আলমারি, এই বিছানা, প্রতিটি জিনিসের সাথে তার কত স্মৃতি। ছোটবেলা থেকে দাদা ভাইয়ের সাথে কাটানো কত শক্ত মুহূর্ত এই বাড়ির দেয়ালে দেয়ালে মিশে আছে। অথচ আজ সেই মানুষগুলোর কাছেই নিজেকে সবচেয়ে বেশি পর মনে হচ্ছে। ব্যাগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অন্ধকারে নিমজ্জিত ঘরে চক্ষুগোচর হলো। তা দেখে তাচ্ছিল্যের হাসি হাসল। নিশ্চয়ই দাদাভাই এখনো ফিরেনি, ফিরবেই বা কিভাবে। আজ যে পার্টি চলছে, তার জীবন ধ্বংসের উদযাপন চলছে, তাকে জীবন্ত কবর দিয়েছে। এই খুশি তারা রাখবে কই? কখন নিচে নেমে ভাইয়ের রুমে ঢুকে টেবিলের উপরে এক টুকরো কাগজ রেখে বেরিয়ে এলো। চৌখাটের কাছে এহেন কখন থেমে গেল। অজান্তে পেছনে ফিরে তাকালো। অন্ধকারে ডুবে থাকা বাড়িটাকে আজ কত পরিচিত লাগছে। এই বাড়িতেই তো তার শৈশব, তার হাসি কান্না, তার নিরাপদ আশ্রয়, সবকিছু। কত রাত দাদা ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে কাটিয়েছে। কত বিমানে ঘরের দেয়ালের আড়ালে লুকিয়ে রেখেছে। আজ সেসব স্মৃতি নিয়েই তাকে বেরিয়ে যেতে হচ্ছে। বুকের ভেতরটা হু করে উঠল। দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে দৃষ্টি ফিরিয়ে নিল বাড়িটার দিক থেকে। বাড়ির চৌকাঠের বাইরে পা রাখতেই ঝড়োয়া শীতল হাওয়া এসে তার দেহ ধাক্কা খেল। পায়ের সব লোম খাড়া হয়ে উঠেছে। তার বুকের পাঁজর কেঁপে উঠল। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ি জুড়ে, কিন্তু আজ সে স্মৃতিটুকু সাথে রাখার সাধ্য নেই তার। বিশ্বাসঘাতকতাদের মাঝে কখনো থাকা যায় না। কখনো পিছু না ফিরে পা বাড়ালো নতুন গন্তব্যর পানে। শূন্য দৃষ্টিতে কালো মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে মনে মনে স্থির করল ভাগ্য তাকে সেদিকে নিয়ে যাবে। তার পথযুগল সেদিকে পা বাড়াবে।
অস্ত্রসিদ্ধ মুখের আড়ালে যখন পরিস্থিতি পৃথিবীটি ধীরে ধীরে অচেনা হয়ে আসছিল, ঠিক শহরের অপর প্রান্তে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যর অবতারণা হয়েছে। সেখানে বিষাদের কোনো ছায়া নেই, নেই হারানোর বেদনা কিংবা ভেঙে যাওয়া বিশ্বাসের কোনো আভাস, বরং আলো ঝলমলে পরিবেশে হাসি আনন্দে মেতে উঠেছে একদল মানুষ। কারো মুখে উদ্দাস, কারো হাতে শুভেচ্ছার ফুল, সব মিলিয়ে চারপাশে উৎসবের আহব। অথচ এই আনন্দের আড়ালে যে কারো পৃথিবীটা একটু আগেই তছনছ হয়ে গিয়েছে, সে খবরখানি কারো কাছেই পৌঁছায়নি। রেস্টুরেন্টের বড় টেবিল জুড়ে চলছে আনন্দ উল্লাসের আমেজ। প্রচ্ছন্ন টেবিল জুড়ে যেন খাবারের মেলা বসেছে। একের পর এক বাহারি পদে পুরো টেবিলটা ভরে আছে। কোথাও ধোয়া ওঠা বিরিয়ানির সুবাস, কোথাও সাজানো কাবাব আর গ্রিলের পদ, পাশে নানা রকম ভর্তা, সালাদ ও ভাজা পোড়া ছোট ছোট বাটিতে রাখা। সস আর চাটনিগুলো খাবারের আয়োজনকে আরো পরিপূর্ণ করে তুলেছে। টেবিলের এক পাশে সাজানো ঠান্ডা পানীয় আর মিষ্টান্ন, সব মিলে সম্পূর্ণ এক জমকালো আয়োজন। টেবিলে গোল হয়ে বসেছে সবাই। এত আয়োজন, সদ্য বিবাহ আহান আর মহুয়াকে ঘিরে টেবিল জুড়ে ভিড় জমে উঠেছে তাদের বন্ধুদের। সবাই তাদের নববিবাহ জীবনের শুভেচ্ছা জানাচ্ছে। নতুন জীবনে পা রেখেছে বলে কথা উদযাপন না করলে কি হয়। সকালের মাঝেও কহনের দাদা কিরণ উপস্থিতিতে তার মুখমণ্ডলে তৃপ্তির আভাস, ঠোঁটে লেগে আছে তৃপ্তির হাসি, কিন্তু তার চোখ নিবন্ধ সামনে বসা মহুরার বোন মিলের ওপর। সকালের মাঝে মহুরা আহানের বাহু জড়িয়ে বসে আছে, দুজনের ঠোঁটে চওড়া হাসি, তাদের মুখমণ্ডলে অনুশোচনায় লেশমাত্র নেই। কিরণ তাদের মাঝে এতটাই মতোয়ারা যে নিজের হাতে নিজের বোনের কবর খুঁড়েছে। তার কোনো হেলদোল নেই। যে বোন তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছে, তার বিশ্বাসকে কাচের মতো ভেঙে চুরমার করে দিয়েছে। চলবে।